গানের জন্য লুকিয়ে টাকা দিয়েছে সাক্ষ্য, জানতে পেরে যাচ্ছে ঝিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিল তো বাড়িতে ফিরে এসেছে, আর সেটা দেখে মেনকা মাসি ঝিলকে নানান কথা শোনাতে থাকে আর বলে, কিরে তুই শেষ পর্যন্ত ফিরে আসলি, নিশ্চয়ই তোর বর আর শ্বশুরবাড়ির লোকজনেরা তোকে তাড়িয়ে দিয়েছে না রে ঝিল? হয় হয়, বড়লোক বাড়িতে বিয়ে করলে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয়। কি দরকার ছিল বলতো বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করার? কোনো কি দরকার ছিল? কিন্তু না, তুই শুনলি না। তুই আর তোর মা যেভাবে সবটা শুরু করেছিলিস, দিল তো ওই বাড়ির লোকজন সব কিছু ভেঙে। এরপরে ঝিলের বান্ধবীরা বলে, কি হচ্ছে কি মেনকা মাসি, কেন তুমি ঝিলকে এইভাবে কথা শোনাচ্ছ বলো তো? ঝিল কি অন্যায় করেছে? ঝিলকে এইভাবে কথা শুনিও না। ঝিল এসেছে থাকতে, তাই তো রে ঝিল? এরপরেই ঝিলের মা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তখনই মেনকা মাসি বলে, এবারে আর কি, এবারে তুই তোর বাবার টাকায় খাবি তাই তো? ঝিল বলে, আমি তো না হয় আমি আমার বাবার টাকায় খাবো, তুমি কার টাকায় খাবে মেনকা মাসি? তুমিও তো এই বাড়িতে উড়ে এসে একেবারে জুড়ে বসেছো, তাই না? মেনকা মাসিকে যখনই উচিত কথাগুলো শুনিয়ে দেয় ঝিল, তখনই মেনকা মাসি আরও বেশি তর্ক করতে শুরু করে দেয় আর বলে, ঝিল তুই আমাকে এইভাবে অপমান করছিস, তুই কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারিস না। ঝিল তখন বলে, কেন মেনকা মাসি, তুমি যদি এতগুলো কথা শোনাতে পারো তাহলে আমিও তোমাকে অবশ্যই কথা শোনাতে পারি, এই কথাটা ভালো করে জেনে রাখো। এর মধ্যেই মিনু তখন বলে, দেখো আমি আমার মেয়েদের জন্য অনেক কষ্ট করেছি, আমি চাই আমার মেয়েরা একটু ভালো থাকুক। আমার আর কি, আমি তো কাজ করি, আমি কাজ করে নিজের পেটটুকু ঠিক চালিয়ে নিতে পারবো, কিন্তু শুধু চাওয়ার মধ্যে একটা জিনিসই, যে আমার মেয়েটা যেন একটু ভালো থাকে। বড় মেয়েটার তো কপালে সুখ সইল না, এখন ছোট মেয়েটা যদি একটু ভালো থাকতে পারে তাতে তোমাদের কি যায় আসে বলো তো? মেনকা বলে, হ্যাঁ খুব ভালো থাকবে, বড়লোক বাড়িতে বস্তির মেয়ের বিয়ে হয়েছে, সে কি কখনো ভালো থাকতে পারে? ওদের সাথে কি আমাদের কোনো কিছু হতে পারে? কখনোই না, কখনো সম্ভব না সেটা, বুঝতে পারলি? উড়ে এসে জুড়েকে বসেছে, সেটা তো এখন দেখাই যাচ্ছে। এরপরে ঝিল ঘরে গিয়ে দরজার ছিটকিনি তুলে দেয় আর মিনু তখন বলে, হ্যাঁ রে মা, তোকে কি জামাই দিয়ে গেল? তখনই ঝিল বলে, মা একজন অপরিচিত ব্যক্তিকে জামাই জামাই বলো না তো, আমার একদমই ভালো লাগছে না। তখনই মিনু বলে, কেন, তোর যদি বর হয় তাহলে সম্পর্কে তো সে আমার জামাই হবে, তাই না? এর মধ্যেই ঝিলের বান্ধবীরা মধু বলে যে, হ্যাঁ রে ঝিল, গান করতে যাবি তো? আজকে তো আমাদের ওই ক্লাবে ফাংশন আছে, সেখানে তো আমাদের গান করার কথা। ঝিল তখন বলে, যেতে তো হবেই, এছাড়া আর তো কিছু করার নেই, তাই না? তার মধ্যেই মিনু বলে, হ্যাঁ রে, জামাইয়ের সাথে কি তোর অশান্তি হয়েছে? কি রে, কিছু বলছিস না কেন? তখন ঝিল বলে, আচ্ছা মা, তুমি আমাকে কেন বলো তো এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞেস করছো? সমস্ত জিনিসগুলো বলে কি লাভ আছে? এরপরেই মধু বলে, হ্যাঁ রে, জামাইবাবু আসবে না আমাদের ফাংশন দেখতে? তখন সবাই বলে, এক ফাংশনে এসে বিয়ে হয়ে গেছে, আর একবার কি আসবে? আমার তো মনে হয় না। মধু বলে, ফোন কর না। ঝিল তখন বলে, কি দরকার, এখন ফোন করলে চারটে কথা শুনিয়ে দেবে, সেটা কি ভালো লাগবে বল? মধু বলে, আরে বাবা, তুই সবসময় নেগেটিভটা দেখিস কেন, একবার ফোন করে দেখ না। তখনই মধু বলে, তুই করবি না তো, আমি করছি। এই বলে মধু ফোনটা করে, আর তখনই দেখা যায় সাক্ষ্য ফোনটা রিসিভ করে আর বলে, কে বলছেন? মধু বলে, আমি মধু বলছি, ঝিলের বান্ধবী। আসলে আজকে আমাদের এখানে একটা ক্লাবে ফাংশন আছে, সেখানে আমরা সবাই মিলে গান করব, আপনি আসবেন সেই ফাংশন দেখতে? তখনই সাক্ষ্য বলে, আমরা সবাই মানে ঝিলও কি করবে নাকি গান? দেখুন, ঝিলের শরীরের অবস্থা ভালো নয়, ওকে কিন্তু রেস্ট নিতে বলেছে, একেবারে বেড রেস্ট, দয়া করে ওকে বারণ করবেন, ও যেন এই রিস্কটা না নেয়। কিন্তু মধু তখন বলে, কিন্তু গানটা তো আমাদেরকে গাইতেই হবে, আমরা যদি গান গাইতে না পারি তাহলে তো আমাদেরকে টাকা দেবে না, টাকাটা তো আমাদের জন্য খুব জরুরি। সাক্ষ্য তখন বলে, টাকা আমি দিয়ে দেব, কিন্তু দয়া করে আপনারা ওর বিশ্রামের কথাটা একবার ভাবুন। কিন্তু মধু বলে, দেখুন, আপনার কাছ থেকে আমরা কেন টাকা নিতে যাব? আমরা গান করব, সেই জন্য আমরা টাকা নিতে যাব, কিন্তু যদি আপনি এরকম বলতে থাকেন তাহলে সম্ভব নয়। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই ঝিল বলে, দেখেছিস তো, বললাম, শুধু শুধু আমাদের কথা শুনলি না। এরপরে সাক্ষ্য একজন নার্সকে ডাকে আর বলে, আমাদের যে ব্লাড নেয় ছেলেটা, সে কি এখনও আছে? তখনই নার্স বলে, হ্যাঁ স্যার, কেন? তখন সাক্ষ্য বলে, ওনাকে বলুন ঝিল চ্যাটার্জির বাড়িতে যেতে। এটা শোনার পরেই নার্স বলে, ওই বস্তিতে?
তখন সাক্ষ্য বলে, ঝিল চ্যাটার্জির বাড়িতে যেতে বলেছি, সেটা বস্তি কিংবা রাজপ্রাসাদ সেটা আমার জানার দরকার নেই। নার্স তখন ক্ষমা চায় আর বলে, ওকে স্যার। এরপরেই ফাংশন তো শুরু হবে, সবাই মিলে উপস্থিত হয়ে গেছে। কিন্তু দেখা যায় মঞ্চে যিনি সঞ্চালক তিনি তখন বলেন যে আমাদের এই যে ফাংশনগুলো আমরা অর্গানাইজ করি সেখানে আমাদের প্রতিটা মানুষের সাহায্যই খুব দরকার হয়। সাহায্য ছাড়া আমরা সত্যি কথা বলতে কিছুই করতে পারি না। তবে একজন বিশেষ মানুষ যে তার সাহায্যের হাত আমাদের উপরে বাড়িয়ে দিয়েছে, তার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। সে চেয়েছে র্যাপ গানের আগে একটা রবীন্দ্রসঙ্গীত হোক, আর সেই রবীন্দ্রসঙ্গীতের জন্য তিনি অনেকগুলো টাকা স্পন্সরশিপ করেছে। আর এটা শোনার পর মধু তখন বলে, হ্যাঁ রে ঝিল, কে করলো? তার মানে আজকে যে দিয়েছে ভালো টাকাই দিয়েছে বল। ঝিল তখন বলে, সে তো দিয়েছে, আর আমি তো বুঝতে পারছি না সে কে। তখনই মঞ্চে যিনি সঞ্চালক তিনি তখন বলেন যে আমি তো তার নামটা নিতে পারবো না, কারণ সে একান্তই বারণ করেছে তার নাম নিতে, তাই কোনোভাবেই আমি তার নামটা নিতে পারছি না। কিন্তু তার মতন ভালো মানুষ সত্যি খুব কম আছে এই পৃথিবীতে। আসলেই এই কাজটা করেছে সাক্ষ্য, ঝিলের কথা ভেবে। ঝিলের শরীর যাতে খারাপ না হয়, র্যাপ গান গাইলে ঝিলের কষ্ট হতে পারে, অনেক বেশি জোর প্রয়োজন হতে পারে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত অনেক স্লো মোশনে গাইবে, তাই জন্যই টাকাটা দিয়েছে সাক্ষ্য। সাক্ষ্য তো ডিরেক্ট দিতে পারিনি, আর ডিরেক্ট দিলে ঝিল নিতেও না, সেই জন্যই এই পন্থা অবলম্বন করেই এই কাজটা করেছে। তখনই সঞ্চালক বলেন, তিনি কিন্তু আমাদের মধ্যে শ্রোতা হিসেবেই উপস্থিত আছে, আমরা তার নামটা নেব না যেহেতু তাকে কথা দিয়েছি। এরপর আমাদের ফাংশন শুরু করা যাক। তখনই ঝিলদেরকে ডেকে নেয় মঞ্চে। এরপর ঝিল আর তার বাকি টিম উঠে গেছে। অন্যদিকে দেখা যায় মিনু তখন তার জামাইকে খুঁজতে থাকে, জামাই এসেছে কিনা মেয়ের গান শুনতে। এরপরেই সবাই বলে, কি ব্যাপার বলো তো, তুমি কাকে খুঁজছো এইভাবে? তোমার জামাইকে নাকি? শুনলাম ঝিল তো নাকি চলে এসেছে, শ্বশুর বাড়িতে নাকি ঝিলকে কেউই মেনে নেয়নি, আর নেবেও বা কেন? তোমার মেয়ের কী বা যোগ্যতা আছে বলো তো? ওরা কত বড়লোক বাড়ির ছেলেপুলে, ওদের তো মান সম্মানই আলাদা, আর তোমরা তো থাকো সামান্য একটা বস্তিতে। এই বস্তিতে থেকে তুমি তোমার মেয়ের বড় ঘরে বিয়ে দিয়েছো, তুমি ভাবতে পারছো কত বড় অন্যায় করেছো? তারপরেও আশা করছো তোমার মেয়েকে নাকি মেনে নেবে? তাহলেই হয়েছে। মিনু আর কথা বাড়াতে চায় না। এরপরেই গান শুরু করছে ঝিল, আর অন্যদিকে সাক্ষ্য সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিলের গান শুনতে থাকে আর বলে, আমি জানি ঝিল খুব ভালোই গান করবে, কিন্তু নিজের শরীরের কথাটা একবার ভাবা উচিত ছিল। আসলে সাক্ষ্য যে টাকাটা দিয়েছে সেটাই কিন্তু জানতে চলেছে ঝিল। এর মধ্যে ঝিল এত সুন্দর গান গায় যে সবাই ঝিলের গানের প্রশংসা করতে থাকে। শরীর খারাপ নিয়েও যে এত সুন্দর গান গাওয়া সম্ভব, চ্যালেঞ্জ নিয়ে সেটা কিন্তু ঝিল সবাইকে দেখিয়ে দিয়েছে। সাক্ষ্য নিজেও খুব গান শুনতে ভালোবাসে, বিশেষ করে ঝিল যেই গানটা গেয়েছে সেটা তো শুনে সাক্ষ্য খুবই খুশি হয়ে যায়।